আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের জাত পরিচিতি। তো আজকের এই পর্বে আমরা জানবো আমন ধানের উচ্চ ফলনশীল একটি ধানের জাত হচ্ছে বাংলাদেশের কৃষক পর্যায় থেকে উদ্ভাবিত একটি ধানের জাত হচ্ছে আমাদের দেশীয় জাতের ধান, সেটি হচ্ছে সেন্টু পাইজাম। দর্শক বন্ধুরা, আসলে এই সেন্টু পাইজাম এই ধানটি কিন্তু বাংলাদেশের অনিবন্ধিত একটি ধানের জাত। আমাদের কিন্তু আমন মৌসুমে চাষ করার জন্য বাংলাদেশে উদ্ভাবিত 41টি ধানের জাত আছে, তার মধ্যে 39টি ইনব্রিড এবং 2টি হাইব্রিড। তো দর্শক বন্ধুরা, এই 41টি ধানের মধ্যে কিন্তু এই সেন্টু পাইজামটি আমাদের নিবন্ধিত নয় বা পড়ে না। তবে এই সেন্টু পাইজাম ধানটি কিন্তু বাংলাদেশের 64 জেলাতেই কম বেশি এখন চাষ করা হচ্ছে। এটা কিন্তু জনপ্রিয় একটি ধান। তো এটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এটা কেন চাষ করব আমরা। তো এক নম্বর স্টেপ হচ্ছে, যেটার বৈশিষ্ট্য বলি সেটি হচ্ছে এটার চাল চিকন ও ভাত খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। যেমন এটার কথা যদি বলি সেটি হচ্ছে এটার চাল চিকন হয়। আমন মৌসুমে কিন্তু অনেক সময় দেখি আমরা মোটা ধানের চাষ করে থাকি, যেমন বৃধান 49, স্বর্ণা 5, ব্র্যাক ধান 1 বা বিভিন্ন ধরনের যে ধানগুলো চাষ করে থাকি সেগুলো কিন্তু আমাদের মোটা বা মাঝারি মোটা। তবে এই ধানটা কিন্তু চিকন, এটা চালও চিকন, ভাত খেতে অনেক ভালো এবং সুস্বাদু, যার কারণে কিন্তু আমরা এটা চাষ করতে পারবো এক নম্বর বৈশিষ্ট্যর কারণে। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, এটা হচ্ছে আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা বাতাস সহনশীল, অর্থাৎ অনেক শক্ত ধান। এটা বাতাসে হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই। যেমন আমন মৌসুমে দেখবেন অনেক সময় যে হালকা বাতাসে ধানগুলো হেলে পড়ে যায়, আছে কিন্তু এরকম অনেক ধান যে হালকা বাতাসে ধানটা হেলে পড়ে যায়। তবে এটার এরকম কিন্তু কোনো সুযোগ নেই, বা বাতাসে ধানটি হেলে পড়বে না, অর্থাৎ বাতাস সহনশীল। চাইলে কিন্তু আমরা 2 নম্বর বৈশিষ্ট্যের কারণে কিন্তু ধানটি চাষ করতে পারবো। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্যের কথা যদি বলি সেটি হচ্ছে এটার জীবনকাল হচ্ছে 135 থেকে 140 দিন। অর্থাৎ আমরা কিন্তু এটা চাষ করার পরেও, এত ভালো কন্ডিশনের ধান চাষ করার পরেও কিন্তু আমরা রবি শস্য চাষ করতে পারবো। যেমন আমরা যারা আমন ধান চাষ করার পর রবি শস্য চাষ করি, যেমন আলু, সরিষা, ভুট্টা, রসুন, পেঁয়াজ এগুলো চাষ করি, এগুলো কিন্তু কোনো সমস্যা হবে না চাষ করতে। তবে একটা জিনিস কি, যারা রবি শস্য চাষ করি না তাদের জন্য কিন্তু আরও ভালো, যে 140 দিন পর্যন্ত জমিতে রাখলেন তাহলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যারা রবি শস্য চাষ করেন তাদের জন্য একটু লেট হয়, তবে বাট এটা কিন্তু অন্য জাতের তুলনায় তাও একটু আগাম আছে এবং চাষ করা যাবে, কোনো সমস্যা হবে না। এবং রোগবালাইয়ের কথা যদি বলি, এটা অনেক তুলনায় আমন মৌসুমের জন্য রোগবালাই অনেক আসে কম, যে ধানগুলো চাষ করা হয় তার চেয়ে অনেক কম আছে, বা দেশীয় জাতের মধ্যে অনেক ভালো ধান, যে রোগবালাই খুব কম বললেই চলে। তবে স্বাভাবিক যে রোগগুলো হয়ে থাকে সবগুলো ধানে ওইটা হয়, তবে এটা কম। আচ্ছা, এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটার ফলনের কথা যদি বলি সেটি হচ্ছে আমাদের এটা প্রতি 33 জমি বা 1 বিঘা জমিতে এটা ফলন দিয়ে থাকে মোটামুটি কিন্তু 25 মনের মতো। অন্যান্য ধান দেখবেন দর্শক বন্ধুরা অল্প ফলন দেয়, যেমন আমাদের স্বর্ণা 5 বা বৃধান 49 যে ধানগুলো চাষ করে থাকি, এগুলো সর্বোচ্চ ফলন 16, 18, 20 পর্যন্ত হয়ে থাকে। তবে এটা 25 মন পর্যন্ত ফলন দিতে সক্ষম, কিন্তু এটা সঠিকভাবে চাষ করতে হবে। আসলে ধান গাছের পরিচর্যা বা সঠিক সার প্রয়োগ বা সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ এগুলো যদি ঠিকমতো না করি, আমরা কিন্তু কখনোই সঠিক ফলন ঘরে তুলতে পারবো না। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক পরিচর্যা, সঠিক আবহাওয়া এবং মাটি ভেদে মাটির গুণগত মান অনুযায়ী সঠিক যত্নের কারণে কিন্তু আমাদের সঠিক ফলনটা আমরা পাই। তো এর জন্য কিন্তু আমাদের এই সেন্টু পাইজামটি আমরা চাষ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং এটা বাংলাদেশের 64 জেলাতে চাষ করা যাবে। কিন্তু একটা জিনিস কি, লবণাক্ত যে মাটিগুলো আছে বা লোনাযুক্ত এগুলো জমিতে চাষ করবেন না, এবং এগুলো হচ্ছে বন্যা অঞ্চল যেগুলোতে হয়ে থাকে সেগুলো জমিতে চাষ করা যাবে না। তবে একটা জিনিস কি, এটা আমরা উঁচু নিচু মাঝারি সবগুলো জমিতে চাষ করতে পারবো। নিচু জমি বলতে একদম নিচু যেটা সেটা না, যে পানি বেঁধে থাকে এরকম কোনো কন্ডিশনের জমি না, যে কন্ডিশন মতো মাঠ যেগুলো আছে, যেমন বন্যার পানিতে ডুবে না বা পানি বেঁধে থাকে না, এগুলো জমিতে চাষ করা যাবে, নিচু হলে কোনো সমস্যা নেই। আর এটা আমরা বীজগুলো পাবো কোথায়, সেটি হচ্ছে এটা কৃষক পর্যায় থেকে বীজগুলো পেয়ে যাবেন, যেগুলো অঞ্চলে চাষ করা হয়, অথবা আপনাদের আশেপাশে যে বীজের দোকান আছে সেখানে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আমি কিন্তু কোনো রকম বীজ বিক্রি করি না, তো এই ক্ষেত্রে বীজের সম্পর্কে আমি কিছু বলবো না। আপনারা চাইলে ধানটি যদি চাষ করতে চান, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু খোঁজ করে বীজগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।